সম্মানিত দর্শক, স্বাগত ২১ রাতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন ডক্টর আশিকুর রহমান, সিনিয়র রিসার্চার, পিআরআই। আমাদের সাথে আছেন আরিফা রহমান রুমা, সহকারী অধ্যাপক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন অ্যাসোসিয়েট প্রেস বাংলাদেশের ব্যুরো প্রধান জনাব জুলাস আলম। স্বাগত আপনাদের তিনজনকেই। সম্মানিত দর্শক, প্রথমে আমরা বলতেই পারি এবং সদম্ভে বলতে পারি, অভিনন্দন টিম বাংলাদেশ। আমরা আরেকটি বিজয় দেখলাম ক্রিকেটে এবং আমরা আশা করি অতীতের নিকট অতীতের যে খেলাগুলো দেখেছি তেমনই এই সিরিজটিও আমরা জিতবো এবং সেই আশা নিয়ে শুরু করতে চাই আমাদের আজকের প্রসঙ্গ আলোচনার যেদিকে আমরা যেতে চাই। আমরা দেখছি যে জঙ্গিবাদের প্রতিরোধের সময়টি এখন যাচ্ছে। আমরা হলি আর্টিজানের হামলা দেখেছিলাম। হলি আর্টিজানের হামলার আগের বাংলাদেশ, পরের বাংলাদেশ নিয়ে আমরা গত কয়েকদিন কথা বলেছি। দুই বাংলাদেশের চিত্র কিন্তু ভিন্ন। সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখছি এখন প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর একের পর এক আমরা সফলতার জায়গা দেখছি। আমরা গত পরশু বলতে হবে এখন ঘড়ির কাঁটার হিসাবে আমরা সফলতা দেখেছি এবং একই সাথে বোধহয় একটি প্রশ্ন আমাদের সামনে আসতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনী যখন প্রতিরোধের জায়গাটিতে সফল হচ্ছেন, তখন নাগরিক সমাজের জায়গা বা সহনাগরিক যারা আমাদের, তাদের জায়গাটি এবং সেই জায়গা থেকে প্রতিরোধটিকে আমরা কিভাবে দেখছি এবং যে জনমত গড়ে তোলা আমরা কিন্তু দেখেছিলাম যে 50 লক্ষ ছাত্র একসাথে রাস্তায় নেমে এসেছেন, অভিভাবকদের সহ, শিক্ষকদের সহ, এবং ধারাবাহিক প্রতিবাদগুলো আমরা দেখেছি এখনো চলছে এবং সেই প্রতিবাদ জারি রাখার জায়গাটিতে আমাদের কি করণীয়, এই নিয়ে তিনজনের সাথে কথা বলতে চাই। ডক্টর আশিকুর রহমান, প্রসঙ্গটি বলেছি। ধন্যবাদ। আসলে আমি সত্যিকার অর্থে হোলি আর্টিসান আমাদের সবার জন্য একটা আই ওপেনার ছিল এবং হোলি আর্টিসানটা হওয়ার পরে সরকার, রাষ্ট্র, সমাজ সবাই অ্যাকচুয়ালি প্রবলেমটার মাত্রাটার ব্যাপারে এক ধরনের ধারণা করতে পেরেছে এবং আমি মনে করি যে কাউন্টার টেরোরিজম যেভাবে একটা ফ্রন্ট, আবার ডিরাডিক্যালাইজেশন হচ্ছে আর একটা ফ্রন্ট। আমাদের যদি এই ফ্রন্টগুলিতে কিছু সাফল্য অর্জন করতে হয়, আমি মনে করি যে আমাদের এই মৌলবাদের সূত্রর জায়গাটাকে আমাদের চিহ্নিত করতে হবে এবং সেই জায়গায় আমি যদি আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝার চেষ্টা করি, সেখানে ঐতিহাসিকভাবে 3টা ফ্যাক্টর রোল প্লে করেছে। প্রথম হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল ইসলাম সবসময় প্যাট্রোনেজ পেয়েছে কিছু দল দ্বারা এবং কিছু দল দ্বারা পলিটিক্যাল ইসলাম প্যাট্রোনেজ পাওয়ার কারণে আমি পরিষ্কারভাবেই বলতে পারি যে জামাত ইসলাম এবং অন্যান্য দল যারা ছিল, এইটাকে প্যাট্রোনেজ করার কারণে এক ধরনের একটা র্যাডিক্যাল পলিটিক্যাল ইসলামের কনস্টিটুয়েন্সি বাংলাদেশে দাঁড়িয়েছে এবং সেই র্যাডিক্যাল পলিটিক্যাল ইসলামের যে কনস্টিটুয়েন্সিটা, সেইটার সাথে টেরোরিজমের কিন্তু খুব সিম্পল একটা লাইন দ্বারা ডিভাইডেড এবং তারা বিভিন্ন সময় দেখিয়েছে যে তারা এক ধরনের সমাজ, রাষ্ট্রের চরিত্রে আমাদের যে মুক্তিযোদ্ধার ধর্মনিরপেক্ষ চরিত্রটা ছিল সেটাকে বদলানোর জন্য তারা সব কিছু করতে প্রস্তুত। এবং আমাদের দুঃখজনকভাবে যে এই জামাত ইসলাম বলেন বা পলিটিক্যাল ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, তারা আমাদের মেইন স্ট্রিম একটা বড় রাজনৈতিক দল দ্বারা সবসময় সমর্থন পেয়েছে এবং সেটার কারণে আমাদের দেশে একটা ক্ষেত্র তৈরি হয়েছে যাদের কাছে এইটার একটা অ্যাপিটাইট আছে। আর 2টা ডাইমেনশন আছে। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এসেনশিয়াল সামাজিক ডাইমেনশন হচ্ছে, যেহেতু আমাদের বিশাল একটা শ্রেণী সমাজ মিডল ইস্টে বাস করছে, লাস্ট 20 বছর ধরে যারা আসছেন মিডল ইস্ট থেকে, আমরা এক ধরনের ওয়াহাবি মেন্টালিটি বাংলাদেশে নিয়ে আসছি। এখন ওয়াহাবি মেন্টালিটির কোনো সমস্যা নেই, বাট একটা প্রবলেম হচ্ছে ওয়াহাবি সালাফিজমের, যে তারা খুব একটা ন্যারো ইন্টারপ্রিটেশন অফ ইসলাম, আমাদের মতো প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন অফ ইসলামে তারা ধারণ করে না বা ইনক্লুসিভ ইন্টারপ্রিটেশন অফ ইসলাম ধারণ করে না। কারণ তাদের চোখে এমনটা অনেকে এতদূর বলে ফেলবে যে ধরেন শিয়ারা মুসলিমই নয়, বা তারা এতদূর চলে যাবে যে শিয়াদের হজ করার অধিকারই দেওয়া উচিত না। সো এই ন্যারো ইন্টারপ্রিটেশন অফ ইসলামটা আমাদের দেশে, এই ওয়াহাবি কালচার যেটা এক ধরনের অর্থসামাজিক একটা কারণে তৈরি হচ্ছে, যেহেতু আমরা রেমিটেন্সের উপর, মিডল ইস্ট রেমিটেন্সের উপরে ডিপেন্ডেন্ট, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। আর একটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই যে গ্লোবালাইজেশনের যুগে চিন্তার কিন্তু এক ধরনের ডিফিউশন হয়, আইডিয়ার একটা ডিফিউশন হয়। সেটা কিন্তু এক ধরনের, আপনি যে আইফোন ইউজ করছেন এটারও একটা ডিফিউশন আছে, আবার অন্যদিকে র্যাডিক্যাল লেফট এবং র্যাডিক্যাল রাইট এই চিন্তাগুলিরও এক ধরনের ডিফিউশন হচ্ছে। আমাদের দেশে যখন কমিউনিস্ট পার্টি খুব ছিল, সে গুয়েভারা, ফিডেল ক্যাস্ট্রো যখন খুবই ছিল, দেখা যেত আমাদের দেশের সর্বহারা অর্থাৎ
উগ্র বামপন্থী একটা আদর্শ বিভিন্ন শ্রেণীর মধ্যে অ্যাট্রাক্ট করেছিল, বিকজ ওইটা মিডল ক্লাস বা মিডল ইনকাম গ্রুপকে অ্যাট্রাক্ট করেছিল। নকশালাইট ভাবনা যেটাকে বলতে পারি, এক্স্যাক্টলি নকশালাইট ভাবনা যেটা আসতে পারে সেটা। কিন্তু আবার অন্যদিকে এখন কিন্তু তখন কিন্তু মিডল ইনকাম গ্রুপের বা বাড়িতে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা পাওয়া যেত, বাট ইন্টারনেটের যুগে যেটা হলো যে বাবা মা জানে না, বাট ছেলে মেয়ে হয়তো সোশ্যাল ফ্রাস্ট্রেশন বা ডিট্যাচমেন্ট বিভিন্ন কারণে তারা কিন্তু একটা অ্যাডভেঞ্চারিজম খুঁজছে, এবং এই অ্যাডভেঞ্চারিজমের জায়গার মধ্যে একটা শ্রেণী কিন্তু কেউ হয়তো এনজিওতে জয়েন করছে, কেউ হয়তো দেখা যাচ্ছে ডাক্তার হয়ে আফ্রিকায় চলে যাচ্ছে, বাট কেউ এই অ্যাডভেঞ্চারিজম খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে জিহাদের বইয়ের মধ্যে আকর্ষণ পাচ্ছে। সো এই যে ইন্টারন্যাশনাল ইন্সপিরেশনটা, সেটা দেখেন আমাদের দেশে এক সময় কিন্তু স্লোগান ছিল যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আবার বর্তমানে আইসিসের কর্মকাণ্ড দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমাদের দেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখন সব জায়গায় দেখা যাচ্ছে যে একটা খুব একটা সেগমেন্ট অফ দ্য ইয়াং পপুলেশন আর গেটিং অ্যাট্রাক্টেড। তো আমি মনে করি সরকার এই তিনটা স্তরেই এখন কাজ করছে, যেটা হচ্ছে আমাদের আশার জায়গাটা। আমাদের আপনি যেটা বললেন পরশুদিনের ঘটনাটা দেখে আজকেই আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আলাপ করছিলাম যে হয়তো আর একটা অ্যাটাক ইমিনেন্ট। দেখেন আমরা হয়তো জানি না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে থামানোর জন্য, বাট ইট মাইট নট বি দ্য কেস যে আমরা হয়তো আরেকটা অ্যাটাক হয়তো ইমিনেন্ট। তারপরেও এক ধরনের কিন্তু যদি আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে তাকে আমি আসছি জুলহাস সালাম আপনার দিকে, যে সেখানেও কিন্তু এই অভিযানগুলো প্রশংসিত হচ্ছে, এবং আমরা কিন্তু দেখেছি যে হলি আর্টিজানের পরপরই যে এক ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, এক ধরনের আমরাও প্রত্যেকে যে ঘাবড়ে যাওয়ার মতো জায়গা, সেখান থেকে কিন্তু আমরা অতিক্রম করেছি সেই সময়টাকে, বা সাধারণ সহনাগরিকরা কিন্তু আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এবং আমরা যদি তাকিয়ে দেখি তাদের বিভিন্ন আস্তানাগুলোতে যখন একের পর এক অভিযান চলছে, এবং অভিযানগুলোর সাফল্যের জায়গাও কিন্তু আমরা দেখছি, এবং এখনো হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাড়িওয়ালা বা ওই তাদের যখন ভাড়া দিচ্ছেন তারা সবকিছু সম্পূর্ণ দলিলাদি নিচ্ছেন না, বা নাগরিকত্বের বা যেটাকে আমরা আইডি কার্ড বলছি সেটা নিচ্ছেন না, কিন্তু সেই জায়গাগুলো কি সচেতনতা কিন্তু বাড়ছে, এমনকি আমরা বলতে পারি? না, সেটি তো বাড়ছে, কারণ এত বড় একটি ঘটনার পরে আপনি যেটা শুরু করেছিলেন যেভাবে, যে হোলি আর্টিজানের পরে জুলাইয়ের 1 তারিখে যে ঘটনাটি ঘটলো, এটার পরে সারা বাংলাদেশে এক ধরনের আতঙ্ক, এটাকে নিয়ে এই বিষয়টিকে নিয়ে নতুন করে ভাবনার জায়গা তৈরি হয়েছে, যদিও এখনো নানা রকম কথা বলা হচ্ছে। তবে এটা হওয়ার পরে যে মানুষগুলো মনে করতেন যে এটা বোধহয় একেবারেই সাজানো, এটা এরকম কোনো অস্তিত্ব নেই, তারাও কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে এটা হলো রিয়েলিটি। এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি। তো সেটি যখন আমরা স্বীকার করে নিই, তারপরে কিন্তু একটা প্রতিরোধের বিষয়টি আসে। তো এর আগে যখন একটা বিরাট জনগোষ্ঠী বা রাজনৈতিক শক্তি তারা যখন এটাকে নিয়ে হাসি তামাশা, ঠাট্টা মশকরা করতেন, এবং পাবলিকলিও করেছেন অনেকে, যে এটি একেবারে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার একটি অস্ত্র, এই ক্যাম্পেইনটি করে আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তারা কিছুটা ফিল করি যে আসলে কি হচ্ছে। আপনি যদি আমার সমাজের, যেটি ডক্টর আশিকুর রহমান খুবই সুন্দর করে বলেছেন, এটার যে ডোমেস্টিক যে সিচুয়েশনটা আছে, তারপর ইন্টারন্যাশনাল যে কানেকশনগুলো আছে, এবং মতাদর্শগত কোন ফ্যাক্টরিগুলো কাজ করছে, তার মধ্যে থেকে আমরা যদি সমাজের বিভিন্ন স্তরে দেখি, একদম গ্রাম থেকে শহর পর্যায়ে দেখবেন যে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে শুরু করে তারপরে নানা রকমের ধর্মের নামে, ধর্মীয় অনুষ্ঠানের নামে সেখানে নানা রকম ভাবে এগুলোকে ইনজেক্ট করা হয়। তো ইত্যাদি ক্ষেত্রে এইটা এমন ভাবে ছড়িয়েছে, এবং রাজনৈতিক প্যাট্রোনাইজেশনের জায়গা থেকে এটা এমন ভাবে ছড়িয়েছে যে মানুষের মনে কিন্তু এটা এক ধরনের শিকড়টাকে পুঁতে দেওয়া হয়েছে একটা বিরাট অংশের মধ্যে। সেখান থেকে আস্তে আস্তে যেটি বললেন যে ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন এবং নানা অনুষঙ্গ যুক্ত হয়ে সেটি এখন একটি রাষ্ট্রের জন্য বড় থ্রেট হয়ে গেছে, এবং হোলি আর্টিজানের ঘটনা সেটি আমাদের একটি বড় ধাক্কা। তারপরে আপনি যেটি বললেন যে রিগেইন করছে, কনফিডেন্স রিগেইন করছে, সেটি করছে, সেটি নিয়ে অনেক মানুষ ইদানিং আবার প্রশ্ন তোলা শুরু করেছে। আজকে বিএনপি তাদের বক্তব্য বলেছে যে প্রেস ক্লাবে দুটো প্রোগ্রাম ছিল, সেখানে বিএনপি বলেছে এটি সাজানো নাটক, বিশেষ করে সেটি বলেছে। সো এই ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সাজানো নাটক, তাহলে কেউ হোলি আর্টিজান সাজানো নাটক ছিল? এটিকে নিয়ে রাজনীতিও হচ্ছে, রাজনীতি হয় আমাদের বাংলাদেশে, সেটি খুবই দুঃখজনক যে রাষ্ট্রের
যে যে এটি থ্রেটের মধ্যে পড়েছে সেটিকে স্বীকার না করে অথবা অর্ধেক স্বীকার করে অথবা আড়াল করার চেষ্টা করে যখন এটাকে রাজনীতি করা হয় তখন সেটি আমাদের রাষ্ট্রকে আসলে ঠেলে দেওয়া হয়। আমরা যতদূর জানি যে এই সম্প্রতি যতগুলো অপারেশন হয়েছে তার মধ্যে প্রায় ১৬০০র উপরে যাদেরকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ধরা হয়েছে এবং তার মধ্যে বেশ একটা বড় অংশ তারা বলা হচ্ছে যে ইন্টেলিজেন্স থেকে যেটা বলা হচ্ছে যে নব্য যে জেএমবি সেটার মধ্যে তারা যুক্ত আছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, নানা রকমের প্রশিক্ষণপ্রাপ্ত। এবং দেখেন বাংলাদেশে প্রায় ৩.৫ লক্ষ বা ৪ লক্ষ মসজিদ আছে। এই মসজিদকে টার্গেট করে, যেহেতু এগুলো একটা অর্গানাইজ ক্রাইমের মতো এবং খুব প্ল্যান করে ডিজাইন করে এগুলোকে করা হয় এবং একটা বড় শক্তি এর পেছনে কাজ করে, অনেকগুলো শক্তি কাজ করে, পয়সা কাজ করে, অনেক টাকা এর পেছনে খরচ করা হয়। তো সেইখানে এগুলোকে বেস করে যদি একটা করে মসজিদকে যদি টার্গেট করে একজনকে এই লাইনে নিয়ে আসার চেষ্টা করা হয়, আমি জাস্ট করে বলছি পরিসংখ্যানকে বোঝার জন্য, এর ব্যাপ্তিটা বোঝার জন্য, তাহলে দেখেন ৪ লক্ষ বা ৪.৫ লক্ষ মানুষকে এটার মধ্যে র্যাডিকালাইজ করা যায়। একইভাবে কত প্রাইভেট ইউনিভার্সিটি গুলো দেখলাম বা যেখানে হয়তো ধনী পরিবারের সন্তানরা যাচ্ছে সেখানে থেকে কিন্তু এবারকার আগমনটা আমরা বেশি দেখেছি। সেটি এটার একটা প্যারাডাইম শিফট হয়েছে এবং সেই জায়গাতে আমি বলছি না যে বাংলাদেশে ঢালাওভাবে বলার কোনো সুযোগ নেই যে মাদ্রাসা মানে হলো জঙ্গিবাদ, এটা আমি বলছি না। মাদ্রাসা মানে হলো যে ওখানে এগুলোর চাষবাস করা হয়, সেটা আমি বলছি না। কিন্তু এখন এটাকে নজরটা পাল্টে দেওয়া হচ্ছে। যে বললেন যে সোশ্যাল এক ধরনের আদর্শগত একজন ভ্যাকুয়াম, পারিবারিক হতাশা, ব্যক্তিগত হতাশা, এবং যেটি বলছে যে আমাদের বাচ্চারা এখন টেকনোলজি নির্ভর হয়ে গেছে, সেই জায়গা থেকে তাদের ওই স্পেসটা ভ্যাকুয়ামটাকে টেনে নিয়ে এখানে এদেরকে নিয়ে আসা হচ্ছে। আমি ঠিক এই জায়গা থেকে আসছি রুমা আপনার কাছে, যে ধরুন পরিবারের যে জায়গাটি আছে, বা আমরা কিন্তু দেখেছি যে হয়তো পরিবারগুলো সচেতন হচ্ছে এমনটি আমরা দেখেছি, বা তারা সন্তানের দিকে নজর দেওয়া বা জিডি করার জায়গাটি বেড়েছে। পরিবারের ভূমিকাটি বা অভিভাবকদের ভূমিকাটি কি হওয়া দরকার এখানে? সব দায়িত্ব কি রাষ্ট্রের, না পরিবারের দায়িত্বের জায়গাটি রয়েছে? এক হচ্ছে বলি, আমি ডক্টর আশিকের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে এই যে সাম্প্রদায়িকতার বীজ আমাদের এই ভূমিতে, এটা তো আসলে ৪৭ থেকে শুরু, ৪৭-এ ছিল, ছিল, যার ফলে আপনার ৪৭টা হয়েছিল এই বীজ থেকেই। নাহলে জাতিতত্ত্বের ভিত্তিতে একটা দেশ, দুটো দেশ কেমন করে হয়, এবং সেটা যে ভুল ছিল আমরা মনে করেছিলাম, যার ফলে ৭১। এবং আজকে মানে বললাম যে কোনো জায়গাটা ফাঁকা থাকবে না, তাই যেহেতু এটা একটা ভুল আদর্শের নাম, এটা তাদের কাছে একটা চেতনা, যে চেতনা তারা ধারণ করে, লালন করে। আজকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেশি করে নজর দিবেন, তারা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সরে যে আরেকটা জায়গায় তাদের সেই মানে গাছটি বপন করবে। তা আজকে আমরা যারা, আমাদের যারা বাচ্চাদের, আমি হলি আর্টিসান থেকে দেখছি যে অভিভাবকরা একটু কনসাস হয়েছে আগের থেকে অনেক বেশি, বাচ্চাদেরকে খেয়াল করছে। বা এটা অবশ্যই তো এটা একা রাষ্ট্রের দ্বারা কোনোভাবেই এটা দমন করা সম্ভব না, যদি শুধুমাত্র পরিবার থেকেই না। আপনারা দেখেন যে ৭৫-এর পরে আজকে যারা মাধ্যমিক স্কুলের, কলেজের বা প্রাইমারি স্কুলের শিক্ষক, বা আমরা যারা অভিভাবক, যারা আমরা মা বাবা, তাদের জন্ম কিন্তু ৭৫-এর পরে। যারা কি করেছি আমরা বইয়ে বা কোনো মিডিয়াতে কখনোই স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা কি, এই যে সাম্প্রদায়িকতা নিয়ে বা আমাদের বাঙালিত্ব নিয়ে কোনো কিছু কিন্তু আমরা পড়বার, জানবার সুযোগ পাইনি। কেউ কেউ হয়তো বা সৌভাগ্যবান ছিল যারা পরিবার থেকে কিছু কিছু শিখে এসেছে, তাদের সংখ্যা কিন্তু খুব কম। এখন এই যারা স্কুলে যারা শিক্ষক, যারা একটা ভুল বিশ্বাস এতদিন ইতিহাস থেকে পড়ে, আজকে আপনি একটা কলমের খোঁচায় একটা লাইন চেঞ্জ করে দিয়ে তাদের এতদিনের যে লালিত আদর্শ সেটা আপনি পরিবর্তন করবেন, সম্ভব না। সেক্ষেত্রে আসলে এক হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আপনার এই সব যারা টিচার আছেন এখন মাধ্যমিকের, প্রাইমারি, তাদেরকে ঘন ঘন ট্রেনিং, তাদেরকে ঘন ঘন মোটিভেশন, এবং পাশাপাশি আপনাদের গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে। এবং নিরাপত্তা বাহিনী যেটা করছে, আমরা অনেক আশ্বস্ত হয়ে আবার না যাই যে হ্যাঁ একটার পর একটা তো জঙ্গিরা দমন হচ্ছে, আস্তানাগুলো ভেঙে চুরে দেওয়া হচ্ছে, খুব ভালো কিছু হচ্ছে। এরা যেটা হবে ভালো অবশ্যই হচ্ছে, গোয়েন্দারাও ভালো কাজ করছে, নাহলে একটার পর একটা আমরা মানে তথ্য বা পাবো কি করে, আর একটা একটা করে আস্তানা বা কিভাবে ধ্বংস করা হবে। কিন্তু যদি এখানে থেমে যাই, তারা কিন্তু থেমে থাকবে না, যেহেতু এটা একটা চেতনা। থেমে কিন্তু যায়নি, না না, আমরা যদি থেমে যাই, আশ্বস্ত হয়ে যদি বসে থাকি যে না সব তো হয়ে গেছে, ঠিক আছে, আমরা এখন বাচ্চাটার দিকে এখন বোধহয় ওইভাবে দৃষ্টি না দিলেই কিন্তু হবে, এটা আসলে হবে না। এটা যেহেতু একদম ভেতরে ঢুকে গেছে,
সো এটা আমাদের মনে হয় আরো দীর্ঘদিন, এবং যেহেতু একটা বৈশ্বিক একটা এনভায়রনমেন্ট আছে তাকে হেল্প করবার জন্য, তাকে নারিশ করবার জন্য, সো আমাদের মনে হয় সতর্ক থাকতে হবে আরো অনেক বছর। ধন্যবাদ। একটা ছোট বিরতি থেকে ঘুরে আসতে চাই, আলোচনায় আসবো আমরা। সম্মানিত দর্শক, যেমনটি থাকে প্রতিদিন তেমনটি 21 রাতের নিয়ম মাফিক বিরতিটি রয়েছে এখন। প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আয়োজনে। স্টুডিওতে আছেন ডক্টর আশিকুর রহমান, আছেন আরিফা রহমান রুমা, আছেন জুলহাস আলম। স্বাগত আপনাদের তিনজনকে। যে জায়গাটি থেকে আমরা গিয়েছিলাম বিরতিতে, ডক্টর আশিক আপনার কাছে আসছি, যে আমরা যে বৈশ্বিক চিত্রের দিকে তাকাই, আমরা কিন্তু দেখেছি যে বিশ্বের বিভিন্ন জায়গাতেই গত বেশ কিছুদিন ধরে, সাম্প্রতিক সময়টি অবশ্য কম, একটানা এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ইতোপূর্বে যেগুলো দেখেছি, ব্যক্তি আক্রমণ, তারপর যখন হলিউডের মতো একটি ঘটনাগুলো, তারপর থেকে কিন্তু আমরা যখন আমাদের যখন পাল্টা রুখে দাঁড়ানোর জায়গাটি শুরু হয়েছে, নাগরিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্যের জায়গাটি, তখন কিন্তু আমাদের এখানে আমরা রুখতে পেরেছি। যেমন আমরা ধরতে পারি যে হলিউডের কয়েকদিন পরই যখন শোলাকিয়া ঈদগাতে তারা আক্রমণ করতে গেল, তারা কিন্তু পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে। এবং এই যে ঘুরে দাঁড়ানোর জায়গাটা বাঙালির এবং বৈশ্বিক বাস্তবতা, সেটিকে কিভাবে মেলাবেন? না, ধন্যবাদ। আমি মনে করি যে বর্তমান জঙ্গিবাদের যে থ্রেটটা, সেই থ্রেটটা পৃথিবীর কোনো দেশই কিন্তু 100% সাকসেসফুলি অ্যাড্রেস করতে পারছে না। আমরা ফ্রান্সের মতো দেশ, জার্মানির মতো দেশ কিন্তু আমরা দেখছি যে তারাও হিমশিম খাচ্ছে। তাই বাংলাদেশে যে কিছু ঘটনা ঘটবে না বা কিছু দুর্ঘটনা হবে না সেটা বলা যাচ্ছে না। তারপরও হোলি আর্টিসেন এবং তার আগে এবং তারপরে আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দক্ষতার সাথে প্রবলেমটাকে অ্যাড্রেস করছে। বাট দুঃখের জায়গাটা হচ্ছে, দেখেন, ন্যাশনাল গার্ড অফ ইউনাইটেড স্টেটস যখন একটা জঙ্গিকে আক্রমণ করে এবং তাদের যখন একজন সোলজার মারা যায়, দল মত নির্বিশেষে তারা কিন্তু বলে যে আমাদের সান ইন দ্য ইউনিফর্ম হ্যাজ ডাইড ফর হিজ মাদারল্যান্ড, এবং আমরা সেই মানুষটাকে সম্মান করি। কিন্তু আজকে আমার দেশে যখন কালকের ঘটনাটাই দেখেন, যে পরশুদিন যখন আমরা দেখলাম গাজীপুরে এত ভয়ানক একটা পরিকল্পনাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাউন্টার করলো, আমাদের রাজনীতি যারা বিরোধী দলে আছেন তারা কি বক্তব্যটা দিল আজকে, আমার বলতে লজ্জা নেই, এটা দুর্ভাগ্যজনক, একদম দুর্ভাগ্যজনক যে আজকে বিএনপির একজন সিনিয়র নেতা বললেন যে জঙ্গিবাদকে যেভাবে নির্মূল করা হচ্ছে এটা মানবতা বিরোধী অপরাধ। অর্থাৎ তাহলে তো তারা সম্পূর্ণভাবে এই জঙ্গিবাদকে ওন করছে। কারণ তারা যদি মানবতা বিরোধী অপরাধ এবং জঙ্গিবাদ নির্মূলের কর্মকাণ্ডের মধ্যে স্বাভাবিক পার্থক্যটা না খুঁজে পায়, তাহলে বাংলাদেশ কিভাবে দাঁড়াবে? মানে আমি একটা সামান্য প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যদি এই গাজীপুরের ঘটনাটা না ঘটতো আর এরা হোলি আর্টিসেনের মতো আর একটা ঘটনা ঘটাতে পারত, তখন যখন শিশু, নারী এবং ছেলেদের হত্যা করতো, তখন কি জিজ্ঞেস করতো কার আব্বা বিএনপি করে আর কার আব্বা আওয়ামী লীগ করে? এই প্রশ্নের জায়গাটা কি আছে? তাই আমার কাছে লজ্জা লাগে যে আমি এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে আমরা বেসিক জায়গাতে আমরা একমত হতে পারি না। সবকিছু নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের দেশের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, এবং দুঃখের জায়গাটা হচ্ছে এই চরিত্রের জন্য আমাদের দেশে একদিন দেখবেন একটা ভয়ানক কিছু ঘটবে। এবং আমি জানি না এই যে দুর্ঘটনাটা ঘটবে এরপর কে বাঁচবে বা কে মারা যাবে, বাট ইতিহাসের কাঠগড়ায় একদিন না একদিন সবার দাঁড়াতে হবে। জঙ্গিবাদ, উনি একমত, আমি আপনাদের সবার সাথে একমত, জঙ্গিবাদ একদিনে নির্মূল হবে না। যে দর্শনটা আছে সেটা কোনো এমন দর্শন না যে প্যারাসিটামল খাইয়ে দিলাম কালকে আপনার শরীর থেকে জঙ্গিবাদ চলে গেল। এটা কোনো আপনার মাইল্ড ফিভার নয়, এটা একটা ভাইরাস, ইট উইল এন্ডিওর। এবং আমাদের সামাজিক ঐক্যটা বিশ্ব যেখানে লড়ছে অবশ্যই, এবং আপনারা দেখছেন হিমশিম খাচ্ছে সবচেয়ে প্রগতিশীল একটি দেশ জার্মানি, তার মতো দেশ হিমশিম খাচ্ছে, যেখানে সোশ্যাল ইকুইটি আছে, যেখানে হেলথ কেয়ারের নিশ্চয়তা আছে, যেখানে এডুকেশনের নিশ্চয়তা আছে, যেখানে আনএমপ্লয়মেন্ট কম। আপনি যত অর্থনৈতিক ইন্ডিকেটর খোঁজার চেষ্টা করেন, সামাজিক ইন্ডিকেটর খোঁজার চেষ্টা করেন, হ্যাঁ ফ্রান্স বললে আপনি এক কথা বলবেন, আমেরিকা বললে, বাট জার্মানির কথা চিন্তা করেন, সেখানে তো অর্থ সামাজিক ভাবে সবচেয়ে স্টেবল অবস্থায় আছে, তারপরেও আমরা দেখছি জঙ্গিবাদ তৈরি হচ্ছে। তাই যে সামাজিক ঐক্যটা আমাদের প্রয়োজন, সেই সামাজিক ঐক্যটা আমাদের রাজনীতিহীন মানসিকতার রাজনীতির জন্য আমাদের এই সামাজিক ঐক্য ধ্বংস হচ্ছে। কারণ যখন একটা বড় রাজনীতিক দলের নেতা নেত্রী বলে দেয় যে জঙ্গিবাদ নির্মূল আর মানবতা অপরাধ, তারা
শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে কাজকে ছোট করছে না, তারা আমাদের যে যুদ্ধাপরাধের বিচারটা যেটা তারা গত 6 বছর ধরে চেষ্টা করেছে, এটাকে আরেকবার তারা অপমানিত করলো। এটা দুঃখজনক। আই অপোজ ইট, আই রিজেক্ট ইট, আই সি ইটস আ প্যাথেটিক মানে পলিটিক্স দ্যাট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। এটা আপনারা সবাই যারা আছেন, আই হোপ আমরা এই ধরনের মানসিকতার বিরুদ্ধে একটা প্রোগ্রেসিভ সোশ্যাল কনসেনসাস তৈরি করতে পারবো। কারণ দল সবার হতে পারে, ধর্ম যার যার হতে পারে, বাট কিছু জায়গায় আমাদের জাতীয়ভাবে একমত হতে হবে। ওইসব জায়গায় নো ননসেন্স ইজ অ্যালাউড। জুরা সালাম শুনছিলেন। না, ডক্টর আশিকুর রহমান খুবই চমৎকার করে বলেছেন পুরো কনটেক্সটে। আমি যেটি বলবো বিএনপির এই ধরনের স্ট্যান্ডের ক্ষেত্রে, কারণ যিনি আজকে বলেছেন উনি খুবই সিনিয়র একজন নেতা, একজন স্বনামধন্য আইনজীবী, ওনার অনেক ফলোয়ার আছে। তো উনি ওনাদের পলিসিটা কি যে আওয়ামী লীগের সাথে এক ধরনের প্রক্সি ওয়ার করা থ্রু মানে বাই ইউজিং এই জঙ্গিবাদ, তো এই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের খুব ক্লিয়ার কাট একটা স্ট্যান্ড খুব দরকার। আমাদের যেটি বলছিলেন আশিকুর রহমান যে কিছু বেসিক জায়গায় আমাদের সত্যিকার অর্থে আমাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে, তা না হলে এই ধরনের কনফিউশন তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নেই। এবং রাষ্ট্রকে যখন থ্রেটের মুখে ঠেলে দেওয়া হয় খুবই পরিকল্পিতভাবে এবং এই ধরনের বক্তব্য দেওয়া সেটির অংশীদার হয়ে যাওয়া হয়, তো সেই জিনিসগুলোকে আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে, এরকম কি কোনো আইন আছে আমি জানি না, যে এই ধরনের বিষয়কে উস্কে দেওয়ার কেউ যদি দেয় তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমার মনে হয় যে এখন এইসব একটু দেখার বিষয়, কারণ এই ধরনের বিষয় উস্কে দেওয়ার মানে কি, আপনি সমাজটাকে আরো থ্রেটের মুখে ফেলে দিচ্ছেন, আপনি রাষ্ট্রটাকে আরো থ্রেটের মুখে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর কোথাও 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 ব্যত্যয় ঘটতে পারে, তাদের ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি নিয়ে আমরা কথা বলতে পারি, সেটি নিয়ে সমালোচনা ঊর্ধ্বে নয় তারা। এবং যদি মনে করে কেউ যে কালকে বা পরশু যে অপারেশন গুলো হলো সেটি একটি সাজানো নাটক, তাহলে তারা প্রমাণ করুন না কিভাবে সাজানো নাটক। সেটা প্রমাণ না করে ঢালাও বা সুইপিং কমেন্ট করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের এই দেশটাকে যে এরকম এই দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, সেটিকে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে বিএনপির যারা সুচিন্তাকে ধারণ করে, তারা এই বক্তব্যের সাথে একমত হবে না। আমি আশা করব তারা নিজেদের পার্টি ফোরামে এই ধরনের বক্তব্যকে প্রতিবাদ করবেন এবং অবশ্যই সেটিকে ঠেকানোর জন্য চেষ্টা করবেন। কারণ তাদেরকে বুঝতে হবে যে সরকার বিরোধিতা করার নামে রাষ্ট্রকে একটি বিপদের মধ্যে ঠেলে দেওয়ার এই ধরনের মনোবাসনা বা এই ধরনের মনোভাব, এটিকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং নিন্দনীয়। ধন্যবাদ। আমি আরিফা রহমান রুমা আপনার কাছে এসেছি, যেখানটাতে শেষ করলেন জুলাস, যে সরকার এবং রাষ্ট্র, এবং আমরা যখন রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে যখন মাথা তুলে দাঁড়াচ্ছি তখন এই ঘটনাগুলো ঘটছে এবং এক ধরনের প্রতিরোধের চেষ্টা চলছে, সফলতা আসছে, তখন যখন রাজনৈতিকভাবে এই ধরনের বক্তব্যগুলো আসে বা রাজনীতিবিদদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশাটি বেশি, বিশেষ করে বাংলাদেশ অঞ্চলটি যদি আমরা দেখি, এখানে মানুষ কিন্তু অসম্ভব রকম রাজনীতি সচেতন এবং তারা কিন্তু রাজনীতিবিদদের কাছে প্রত্যাশা করেন এবং করেন বলেই কোনো অন্ধকার শক্তি এখানে বেশি দিন আঁকড়ে থাকতে পারেনি। এবং সেক্ষেত্রে রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দায়িত্বশীল জায়গাটি প্রত্যাশা করার তো মানে খুবই স্বাভাবিক, নয় কি? না, খুবই দুঃখজনক এবং আমি রীতিমতো কষ্ট পাচ্ছি এইভাবে যে সব সময় কিন্তু প্রতিটা দেশেই একটা শক্তিশালী বিরোধী দল হচ্ছে গণতন্ত্রের একটা মূল শক্তি এবং জনগণ স্বস্তিতে থাকে। তো বিএনপির এরকম একের পর এক মিথ্যাচার, আপনি সেই বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশে সব মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে বা চট্টগ্রামে যেতে হলে আমাদেরকে ভিসা নিয়ে যেতে হবে, এইসব একের পর এক মিথ্যাচার এখন তো আর আপনি মানুষকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারবে না, সবাই বুঝে গেছে এবং জেনে গেছে। যার ফলে আজকের যে দেউলিয়াপানা বিএনপির, মানে রাজনীতি করবার মতো কোনো আদর্শ বা কোনো মূল লক্ষ্য খুঁজে পাচ্ছে না বলে আবল তাবল বকছেন। যেটা আমি বলছি যে আমি এই কারণে কষ্ট পাচ্ছি যে মানুষের কিন্তু আওয়ামী লীগের কোনো কাজ যদি পছন্দ না হয়, সরকারের কোনো কাজ যদি পছন্দ না হয়, দ্বিতীয় কোনো অপশন মনে আর থাকছে না যে আমি আসলে কাকে পছন্দ করব, কাকে ভোট দেব। তো এই মানে জুলহাস ভাই যেটা বললেন যে আসলে বিচার শুধুমাত্র যারা এখন ফিল্ডে আত্মঘাতী বোমা হামলা করছে বা যারা ষড়যন্ত্র করছে তাদের করলে কিন্তু হবে না। তাদেরকে আপনি অ্যারেস্ট করলেন, এদেরকে ব্যাক করছে কারা?
আমি তো বলবো যে বিএনপির যার কথা বললেন, অ্যাডভোকেট মাহবুবের কথা বললেন, তিনিও তার মধ্যে একজন। অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আপনি যখন এখানে সারা বাংলাদেশ থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, সব জায়গা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হলো এই শাহবাগে আন্দোলনকারীদের হটানোর জন্য, তখন বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন যে তাদের সঙ্গে কিন্তু প্রকাশ্যে তাদের সমর্থন করে এসেছে। এই যে একের পর এক সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র, এই যে যারা ব্যাক করছে, যারা ফাইন্যান্স করছে, তাদেরকে যদি আপনি না নিয়ে আসেন, আজকে আপনি ট্রেনিং করাচ্ছে, এদেরকে আপনি ধরে ফেললেন, একটা গ্রুপ চলে গেল, আমার চোখের আড়াল হয়ে গেছে। আর একটা গ্রুপকে তারা যে ফাইন্যান্স করছে না, ট্রেনিং করছে না, না ধরা পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি একটা পজিটিভ কথা বলি, যদি বা এর সাথে একদম বিপরীত। 48-এই মূলত আমাদের ভাষা আন্দোলনের যে আন্দোলন দানা বাঁধে, সবাইকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হলো। 49, 50, 51-তে কিন্তু আর কোনো আন্দোলন ওভাবে আমরা দেখি নাই, কারণ কি সবাই তো নেতৃস্থানীয় যারা ছিলেন সবাই কিন্তু তখন জেল হাজতে। 52 সালে যে বাচ্চাগুলো তখন ইন্টার পড়ে, যারা এসএসসি পড়ে, চেতনা তো ছিলই সবার হৃদয়ে যে আমার বাংলা, আমার বাঙালি, আমার দেশ। সেই বাচ্চাগুলো যখন আবার ভার্সিটি লেভেলে চলে আসলো, তারাই কিন্তু আবার একদম সিনিয়র হয়ে আন্দোলনটাকে দানা বেঁধে 21শে ফেব্রুয়ারি সৃষ্টি করে ফেললো। সো আমার আজকে যারা ছোট, যারা ইয়াং, যারা মানে আমার ধরাছোঁয়ার বাইরে এখনো, মানে আমরা বুঝতে পারছি না যে বাচ্চার ভেতরে হয়তো ওই বীজটা অলরেডি রোপণ করা হয়েছে, আমাদের খুব সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ফাইন্যান্স যারা করছেন, ব্যাংক যারা করছেন, সবাইকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, ডক্টর আশিক, আপনার কাছে আছি অর্থনীতিবিদের কাছে আছি অর্থনীতির প্রশ্ন নিয়ে। যে গতকাল কিন্তু আমরা দেখেছি একজন অন্যতম অর্থদাতা আটক হয়েছেন, পরবর্তীকালে লাভ দিতে পড়তে গেলেন, হত হলেন, এবং 30 লক্ষ টাকা একত্রে পাওয়া গেল একসাথে। এবং এই যে অর্থনীতির যে জায়গাটি বা অর্থনৈতিক সমর্থন দেওয়ার যে জায়গাটি, এটি বন্ধ করার জায়গায় ভাবনাটি কি হতে পারে? আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের দেশে যেহেতু ইনফর্মাল ইকোনমিটা এত বড়, রাইট, যেহেতু ইনফর্মাল ইকোনমিটা এত বড়, এইটাকে মনিটর করা অনেক ডিফিকাল্ট। বিকজ ডেইলি 600 কোটি টাকা সাধারণত বিকাশের মাধ্যমেই সারা বাংলাদেশে যাচ্ছে, একটা কোম্পানির মাধ্যমে সারা বাংলাদেশে যাচ্ছে। আপনি এটাকে কিভাবে মনিটর করবেন? ইটস নট ভেরি ইজি। বাট আমি বলবো যে, এবং আমি পরিষ্কারভাবে বলবো যে আমি একজন সমাজবিজ্ঞানী হিসাবে আমার কাছে এটার কোনো ইজি উত্তর আমার কাছে নেই। বিকজ একটা ইনফর্মাল ইকোনমি অর্থটাই হচ্ছে যে ফর্মাল ইকোনমির বাইরে এটা, রাইট, এবং অর্থাৎ রেগুলেশন, এক ধরনের অডিটের বাইরে এই অর্থনীতিটা। এবং যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা বিভিন্ন ডেভেলপিং কান্ট্রির বেশিরভাগ সম্পদটা ইনফর্মাল ইকোনমিতে থাকে, সেহেতু এইটাকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এবং সরকার হয়তো এক ধরনের মনিটরিং সেলস তৈরি করতে পারে, বিভিন্ন চিহ্নিত যারা করছে, বাট এইটার জন্য যে স্পেশালাইজেশনটা দরকার সেটা আমার নেই, সো আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না। বাট আমি যেই জায়গাটা আবার যেতে চাই, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে দুইটি দর্শন থাকতেই পারে। বাংলাদেশে কেউ মধ্যম ডানপন্থী অবস্থান নিবে, কেউ মধ্যম বামপন্থী, কেউ অনেক বেশি বামপন্থী হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশটার পক্ষে প্রত্যেকটা শক্তির থাকতে হবে। আজকে রিপাবলিকান পার্টিও আছে, ডেমোক্রেট পার্টিও আছে, বাট তাদের রাজনীতিটা আমেরিকাকে নিয়ে। আমাদের রাজনীতির এখন দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে যে, যেটা বলা হচ্ছে যে এখন এমন একটা কাল্ট পার্সোনালিটি তৈরি করা হচ্ছে, এমন কিছু কথা বলে এমন একটা কাল্ট পার্সোনালিটি তৈরি করা হচ্ছে যে এরা কিন্তু এদের একটা ভোট ব্যাংক বানিয়ে ফেলাবে। তারা লজিক দ্বারা আর আমাদের দ্বারা পারসুয়েড হবে না, কারণ এদেরকে মিথ্যা এবং এদেরকে এমনভাবে রাগিয়ে তোলা হয়েছে যে হ্যাঁ সবই মিথ্যা, সরকার যা করছে সবই প্রতারণা, এবং তাদের মাথায় এমনভাবে একটা জায়গা সৃষ্টি করা হয়েছে যে সরকারের সাথে সমাজের মনে হচ্ছে একটা সাংঘর্ষিক সম্পর্ক। এবং এটা কিন্তু একটা অ্যানথ্রোপোলজিক্যাল এক্সপ্লেনেশন আছে, যেহেতু 200 বছর আমাদের সমাজটা একটা ইম্পেরিয়াল কলোনিয়াল সরকারের অধীনে ছিল, 20 বছর পাকিস্তানের অধীনে একটা কলোনিয়াল সরকারের অধীনে ছিল, আমরা ওই মাইন্ডসেটটার বাইরে যেতে পারি, ওই মনস্তত্ত্বকে অতিক্রম করতে পারিনি আমরা উপনিবেশিক। এবং এটা অনেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং এই অ্যাডভান্টেজ নেওয়ার যেটা কারণ হবে, আমি যদি রাষ্ট্রীয়কে কখনো বিশ্বাস না করি, কখনো আস্থার মধ্যে না নিই, কখনো আমি বেনিফিট অফ দ্য ডাউট না দেই, তাহলে হবে যেটা, যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে আমি ক্ষমতায়ন করব। ধন্যবাদ। শেষ 3-4 মিনিটে আছি, 1 মিনিট। যেটি বললেন যে ইনফর্মাল অর্থনীতি, এর পাশাপাশি দেখেন
খুবই ক্যালকুলেশন করে বাংলাদেশে জঙ্গিবাদের অর্থনীতিকে দাঁড় করানো হয়েছে। সেটি নিয়ে নানা রকম কথা আছে, বিতর্ক আছে, এবং এটা কিন্তু খুবই হিসাব নিকাশ করে করা। সো ওই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে, কারণ এই কাজগুলো খুব কঠিন যতদূর বুঝতে পারি। আমি ইকোনমিক্স স্টুডেন্ট না হলেও বুঝতে পারি। তো সেই কঠিন কাজগুলো আসলে আমাদের করতেই হবে, এখন শুরু করতে হবে, কারণ এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় যেটা আমি মনে করি যে জঙ্গিবাদ আসলে এটি একটি রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যাটিকে আমাদের শুরুতে স্বীকার করে নিতে হবে যে এই সমস্যাটি আছে এবং এটি ব্যাপ্তি ঘটছে। সেটাকে মাথায় রেখে যদি আমরা আগাতে না পারি তাহলে এই সমস্যাটি আমরা মোকাবেলা করতে পারবো না। এবং এই সমস্যাটা অত্যন্ত বড়, এবং এটি কোনো নির্দিষ্ট দলের নয়, দলের বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের বিরুদ্ধে এটিকে ব্যবহার করা হচ্ছে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই পারসেপশনগুলো, এই অনুধাবনগুলো যদি আমাদের ভিতরে না থাকে, সাধারণ মানুষের মধ্যে যদি এটা ছড়িয়ে দেওয়া না যায়, তাহলে এর জায়গা, এর স্পেস আস্তে আস্তে বড়ই হবে। এটাকে ওই শুধুমাত্র অপারেশন দিয়ে, রেড দিয়ে 10-20 জন 100 জন জঙ্গি বা সন্দেহভাজন জঙ্গিকে মেরে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সো পুরো জিনিসটিকে আসলে একেবারে সামাজিক একটা আন্দোলন, যেটা আপনি বলছিলেন, এবং সত্যিকার অর্থে আমরা সেই জিনিসটাকে, এই ভাবনাগুলোকে আমরা ওন করি কিনা বা তাদেরকে বোঝাতে পারি কিনা সাধারণ মানুষকে, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এবং অনেক কাজ করতে হবে বলে আমি বিশ্বাস করি। আরিফুর রহমান রুমা, আমি একটু এডুকেশনের সাইড থেকে বলি। এক হচ্ছে এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সবার। আমরা এই দেশটা যদি এই অপশক্তির হাত থেকে আমরা বাঁচাতে না পারি, এর যে কি ভয়াবহতা হবে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সেটা যেন আমরা সবাইকে বোঝাই। আমরা যারা এডুকেশনিস্ট আছে, আমরা আমাদের এই যে নতুন কারিকুলাম হচ্ছে, নতুন আবার কন্টেন্ট হচ্ছে, আবার নতুন করে প্রাইমারি আমাদের 8 পর্যন্ত হচ্ছে, আমাদের একটা বড় সুযোগ কিন্তু কন্টেন্টটাকে এখন চেঞ্জ করবার জন্য। এইখানে আমরা ভোটের রাজনীতিটা প্লিজ এইখানে অন্তত বাদ দেই। আমরা ভালোবেসে আমাদের দেশটাকে এই অপশক্তির হাত থেকে সবাই মিলে যেন বাঁচানোর চেষ্টা করি। ধন্যবাদ। আশিকুর রহমান, শেষ করব আপনাকে দিয়ে। জি, কল্যাণপুরের ঘটনাটার পরে এবং গাজীপুরের ঘটনাটার পরে যেভাবে একটি পক্ষ এই অর্জনটাকে উড়িয়ে দিচ্ছে, আমার বলতে লজ্জা লাগে যে আমার মনে হয় সেই পক্ষ হিটলারের সেই গোবেলসের থিওরিটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যে একটা মিথ্যাকে 1000 বার বললে হয়তো সেটা মানুষ বিশ্বাস করবে। এই মিথ্যার বিরুদ্ধে সামাজিক ঐক্য আমাদের গড়তে হবে, এবং এছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ আরিফুর রহমান রুমা, ধন্যবাদ জুলা সালাম। সময়ত দর্শক, 21 রাত আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।